Hi everyone, how are you doing? Hope you are well by the grace of Almighty. Anyway, this is Hafizur Rahman, Assistant Teacher English, Kamal Sriti Girls High School, Humna, Kumilla. Today, I am going to present a very important topic, that is right form of verb. Right form of verb is very much important and complex topic. So if you understand clearly, I think you will be do better in the examination. Okay, right form of verb এটা যে কোনো পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায়, স্কুলের যে কোনো পরীক্ষায় এই রাইট ফর্ম অফ ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই রাইট ফর্ম অফ ভার্বটা বা রাইট ইউজ অফ ভার্বটা যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে। তো চলো আমরা একটু আলোচনা করি রাইট ইউজ অফ ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্ব হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার বা ভার্বের সঠিক ফর্ম বা গঠন। তাহলে এই রাইট ফর্ম অফ ভার্ব করার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ভার্ব কি বা ভার্ব কাহাকে বলে, কিভাবে চিনব ভার্ব। তাহলে ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। আর এই ভার্বটা কাহাকে বলে বা ক্রিয়া কাহাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। আমরা যদি শর্টকাটে যদি আমরা শিখতে চাই যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, করা, যাওয়া, খাওয়া, হওয়া এগুলো প্রকাশ করে, সেগুলোই হচ্ছে ভার্ব। তাহলে এই রাইট ফর্ম অফ ভার্ব, এই ভার্বের সঠিক ব্যবহার, এটাকে আমরা পাঁচভাবে করতে পারি। একটা ভার্ব সাধারণত পাঁচভাবে গঠিত হয়। চলো আমরা দেখি যে একটা ভার্ব কিভাবে পাঁচভাবে গঠিত হয়। ফার্স্ট হচ্ছে ভার্ব নাম্বার ওয়ান। ভার্ব নাম্বার ওয়ান বলতে বুঝি যে একটা ভার্বের সাধারণত তিনটা ফর্ম থাকে। এই তিনটা ফর্মের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটাকে আমরা সংক্ষেপে ভার্ব নাম্বার ওয়ান বলি, পাস্ট ফর্মকে সংক্ষেপে ভার্ব নাম্বার টু বলি, আর পাস্ট পার্টিসিপলকে সংক্ষেপে আমরা ভার্ব নাম্বার থ্রি বলি। তাহলে এখন ভার্ব নাম্বার ওয়ান, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ভার্বকে গঠন করতে গেলে এই ভার্বটাকে পাঁচভাবে কাজ করা যায়। একটা ভার্বের পাঁচভাবে কাজ করা যায়, এর বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। তাহলে এখন আমরা জানবো যে একটা ভার্বের কিভাবে পাঁচভাবে কাজ করা যায় সেটা আমরা জানবো। ফার্স্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বটা এক নাম্বার ফর্মে থাকে বা প্রেজেন্ট ফর্মে থাকে। ওয়ান নাম্বার টু, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ভার্বের শেষে এজ বাই এজ যোগ করতে হয়। নাম্বার থ্রি, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। নাম্বার ফোর, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসাই দিতে হয়। নাম্বার ফাইভ, কিছু কিছু ক্ষেত্রে ভার্বের তিন নম্বর ফর্ম বসে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে একটা ভার্বকে এই পাঁচভাবে কাজ করার বাহিরে আর কোনো কাজ করার সুযোগ নাই। তাহলে এখন আজকে আমরা শিখব যে কিভাবে একটা ভার্বকে পাঁচভাবে কাজ করা যায়, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, তোমরা যদি খাতা কলম নিয়ে ক্লাসটা করো তাহলে আশা করি ইম্পর্টেন্ট যে বিষয় ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তোমরা সুন্দর করে খাতায় যদি উঠিয়ে নিতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে দিবে। তাহলে ফার্স্ট আমরা কাজ করব যে ভার্ব নাম্বার ওয়ানের কোন কোন ক্ষেত্রে আমরা বুঝবো যে ভার্বের কোনো পরিবর্তন হয় না বা ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, ফার্স্ট মডাল ভার্ব। মডাল ভার্বগুলো কোনগুলো? আমরা প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি আলোচনা করছি। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো সাধারণত হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব বলতে আমরা বুঝি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। তাহলে আমরা কোনটা শিখতেছি যে কোন কোন ক্ষেত্রে বুঝবো যে ভার্বের কোনো পরিবর্তন হয় না বা ভার্বের বেস ফর্ম বসে। তার মধ্যে হচ্ছে মডেল ভার্ব এক নাম্বার, টু, ডু নট, ডিড নট, ডাজ নট, লেট। আমরা যে শব্দগুলো এখানে দেখতেছি যে মডেল ভার্ব, তা কোন কোন ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না? সাধারণত মডেল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না বা ভার্বের বেস ফর্ম বসে। মডেল ভার্বগুলো কি কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আর কোন কোন ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না? টু এর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, ডু নটের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, ডাজ নটের ক্ষেত্রেও ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, এবং লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এখন আমরা দেখব, এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের পরীক্ষায় কিভাবে আসে, কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে। বাই, ক্যাচ, স্পিক, নাম্বার হচ্ছে বি,
উই ওয়েন্ট টু বুকস, নাম্বার হচ্ছে সি, দে ডোন্ট ফিশ ইন দ্য পন্ড। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা জানতেছি যে কোন কোন ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না বা ভার্বের এক নাম্বার ফর্ম বসে বা বেস ফর্ম বসে। সাধারণত পরীক্ষায় বক্সের মধ্যে এভাবে ভার্ব দেয়া থাকে আর বক্স থেকে উপযুক্ত ভার্ব বসিয়ে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব গ্যাপগুলো ফিল আপ করতে হয়। তাহলে পরীক্ষা এইভাবে আসে তোমাদের। তো আমরা কিভাবে পরীক্ষা আসলে অ্যান্সারটা কিভাবে করব? আমাদের প্রথম কাজ রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে শুধু আমাদেরকে রুল বা নিয়ম জানলেই রাইট ফর্ম অফ ভার্ব আমরা পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ভোকাবুলারি সম্পর্কে স্ট্রং হতে হবে, কারণ এই গ্যাপের মধ্যে তোমাকে উপযুক্ত ভার্ব বসাইতে হবে। গ্যাপের মধ্যে উপযুক্ত ভার্ব বসাইতে গেলে তোমার এই বক্সে যে ভার্ব দেয়া থাকে প্লাস হচ্ছে গ্যাপযুক্ত যে সেন্টেন্স, এগুলোর সম্পূর্ণ অর্থ করতে হবে। যদি তোমরা অর্থ করতে পারো তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বটা ইজি হবে। আর যদি তোমরা শুধু রুল জানো কিন্তু অর্থ যদি না করতে পারো তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং রুল জানার পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? ভোকাবুলারিতেই স্ট্রং হতে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব, রুল অ্যান্ড ভোকাবুলারি দুইটার সমন্বয়ে রাইট ফর্ম অফ ভার্ব ভালো করা যাবে। তাহলে আমরা এখন আমি অলরেডি 3 এক্সাম্পল লিখেছি, আমরা আসো এগুলো একটু এক্সারসাইজ করি। ফার্স্ট নাম্বার এ, আই ক্যান ইংলিশ। আই ক্যান ইংলিশ, আমাদেরকে কি করতে হবে? আই ক্যান ইংলিশ অর্থ হচ্ছে আই ক্যান, আমি পারি ইংলিশ, আমি ইংলিশ পারি। ইংলিশ কি পারি? ইংলিশ বাই মানে কেনা, ক্যাচ অর্থ ধরা, স্পিক অর্থ কথা বলা। আমি এখান থেকে উপযুক্ত ভার্ব আমাদেরকে এই গ্যাপের জন্য চুজ করে নিতে হবে। তাহলে এই গ্যাপের জন্য যদি আমি বাই বসাই তাহলে কিন্তু হয় না, কারণ আই ক্যান বাই ইংলিশ, আমি ইংরেজি কিনি, মেলে না। আই ক্যান ক্যাচ ইংলিশ, আমি ইংরেজি ধরি, হয় না। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে এই গ্যাপের জন্য উপযুক্ত ভার্ব হচ্ছে কি? স্পিক। তাহলে আমরা এই গ্যাপের জন্য উপযুক্ত ভার্ব স্পিক পাইলাম। এখন উপযুক্ত ভার্ব বসানোর পরে, অর্থ অনুযায়ী উপযুক্ত ভার্ব বসানোর পরে আমাদেরকে গ্রামাটিক্যাল অনুযায়ী কাজ করতে হবে। তাহলে উপযুক্ত ভার্ব আমরা পেলাম স্পিক। এখন স্পিকের কি করতে হবে? স্পিকের কোনো পরিবর্তন হবে না। কেন? বক্সের মধ্যে সবসময় ভার্বের এক নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেয়াই থাকে। সুতরাং আমরা কি জানলাম? যে এখানে স্পিকেই সরাসরি বসলো, এটার কোনো পরিবর্তন হলো না। কেন হলো না? কারণ এর আগে হচ্ছে মডেল ভার্ব আছে। এখানে যতগুলো ভার্ব আছে প্লাস প্রিপজিশন আছে, ডু নট, ডিড নট, ডাজ নট, লেট, এগুলোর পরে সাধারণত ভার্বের কোনো পরিবর্তন হয় না। সরাসরি বক্সে যে ভার্ব থাকে উপযুক্ত ভার্ব আমরা বসিয়ে সরাসরি আমরা গ্যাপ ফিল আপ করতে পারি। তাহলে এখানে সরাসরি স্পিকেই বসলো। কারণ কি? কারণ এর আগে মডেল ভার্ব আছে। মডেল ভার্বের পরে কখনো ভার্বের কোনো কিছুই যোগ হয় না, সরাসরি বক্স থেকে সরাসরি উপযুক্ত ভার্বটা বসে। এক্সাম্পল নাম্বার 2, উই ওয়েন্ট টু বুকস। তাহলে আমরা ফার্স্ট আমাদের কাজ কি? এই গ্যাপযুক্ত সেন্টেন্সটার অর্থ বুঝতে হবে। অর্থ বুঝে বক্স থেকে উপযুক্ত ভার্ব এই গ্যাপের জন্য চুজ করতে হবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটার অর্থ করি তাহলে অর্থ কি দাঁড়ায়? উই ওয়েন্ট টু, আমরা গিয়েছিলাম, টু বুকস, বই কি করতে? আমরা বই কি করতে গিয়েছিলাম? কিনতে গিয়েছিলাম, ধরতে গিয়েছিলাম, স্পিক বলতে গিয়েছিলাম। তাহলে এভাবে যদি আমরা দেখি তাহলে এই গ্যাপের জন্য উপযুক্ত ভার্ব কি আমরা পাই? বাই। তাহলে বাই হচ্ছে এখানে উপযুক্ত ভার্ব। তাহলে কি? উই ওয়েন্ট টু বাই, তাহলে এখানে উপযুক্ত ভার্ব হচ্ছে বাই। তাহলে আমরা উপযুক্ত ভার্ব পেলাম বাই। এখন এটাকে গ্রামাটিক্যাল অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কিভাবে আমরা গ্রামাটিক্যাল অনুযায়ী এটা কাজ করব? বাইয়ের কি করতে হবে? কারণ আমরা জানি একটা ভার্বকে এই 5 ভাবে কাজ করা যায়। তাহলে এখানে বাই, উপযুক্ত ভার্ব বাই বসবে। বাইয়ের কোনো পরিবর্তন হবে না। কেন বাইয়ের কোনো পরিবর্তন হবে না? কেন? কারণ তার আগে হচ্ছে টু আছে। আমরা কি জানি? যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে বা ভার্বের এক নম্বর ফর্ম বসে। তাহলে এই কারণে টু আছে জন্যে ভার্বের বেস ফর্ম বসছে, সরাসরি বাই বসছে, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। আমরা যদি নাম্বার 3 এক্সাম্পলটা একটু লক্ষ্য করি, দে ডোন্ট ফিশ ইন দ্য পন্ড। তারা পুকুরে মাছ কি করে না? তারা পুকুরে মাছ। এখন এই গ্যাপের জন্য উপযুক্ত ভার্ব আমাদেরকে বের করতে হবে। উপযুক্ত ভার্ব হচ্ছে এখানে তারা পুকুরে মাছ কি করে? কেনে। বাই মানে কেনা, ক্যাচ মানে ধরা, স্পিক মানে বলা। তাহলে উপযুক্ত ভার্ব হচ্ছে এখানে ক্যাচ, তারা পুকুরে মাছ ধরে না। তাহলে এই গ্যাপের জন্য আমরা উপযুক্ত ভার্ব কি পেলাম? ক্যাচ। তাহলে ক্যাচকে আমরা গ্রামাটিক্যাল অনুযায়ী কী করব? ক্যাচই থাকবে, ক্যাচের কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হলো না? কারণ হচ্ছে ডন্ট আছে। ডন্ট হচ্ছে এমন একটা শব্দ যেটার পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, সরাসরি বক্স থেকে আমরা ভার্বটা বসায় দেব। তাহলে আমরা কি শিখলাম? যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর ক্ষেত্রে
ভার্বের কোনো পরিবর্তন হয় না, ওই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে কোন কোন শব্দগুলো, এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। মডেল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ডন্টের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ডিড নটের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ডাজ নটের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, লেটের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। সরাসরি বক্স থেকে আমরা উপযুক্ত ভার্বটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আশা করি ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে বা ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটা কাজ আমরা অলরেডি শিখে ফেলছি, আর আরও আছে 4টা কাজ। আমরা যদি এই 5টা কাজ যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে রাইট ফর্ম অফ ভার্বের 80% কাজ আমরা সুন্দরভাবে করতে পারবো, 80% কাজ আমরা বুঝতে পারবো। এখন আমরা আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হয়, কখন ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হয়, এখন আমরা এটা জানবো। তাহলে ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হয় কখন? সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের শেষে অ্যাজ অথবা ইয়েস বসে। থার্ড পারসন, সরি, ওকে ডিয়ার লার্নার্স, আমরা জানলাম আমরা কোনটার কাজ করতেছি, যে কোন কোন ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে গেলে আমাদের 2টা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। তাহলে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রেই শুধু আমরা কি করব, ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করব। এখন আমরা আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা চিনব কিভাবে? এটা তো গঠন আছে আলাদা, তাহলে আমাদের তো গঠনটাই লিখতে হবে। তাহলে আমরা কেমনে বুঝবো, একটা সেন্টেন্স দেখে কেমনে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কেমনে চিনব? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনব যদি কোনো সেন্টেন্সের মধ্যে রেগুলারলি, ডেইলি, নর্মালি, এভরি, অফেন, অকেশনালি, ইটিসি। তাহলে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কখন ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হবে, এর জন্য শর্ত হচ্ছে 2টি। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। এই 2টা শর্ত যদি আমাদের পূর্ণ হয় তখনই আমরা বুঝবো যে এই ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হবে। এখন আমরা চিনবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা সকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি, কিন্তু আমরা কেমনেই চিনতে পারবো যে এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে? সাধারণত যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে, যেমন রেগুলারলি, ডেইলি, নর্মালি, এভরি, অফেন, অকেশনালি, ইটিসি, এই জিনিসগুলো, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে আমরা একটা শর্ত পূরণ করতে পারলাম। আর একটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? থার্ড পারসন কি? পারসন কি? পারসন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। এই পারসন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়োর। অ্যান্ড থার্ড পারসন হচ্ছে, দেখো আই, উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ, ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন। এই আই, উই, ইউ, ইয়োর বাদে বাকি যা আছে পৃথিবীতে সব হচ্ছে থার্ড পারসন। এখন আমরা পারসন বুঝলাম, আই, উই ফার্স্ট পারসন, ইউ, ইয়োর সেকেন্ড পারসন। এখন আমাদের পারসন সম্পর্কে ধারণা হলো। এখন সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার বলতে হচ্ছে এক বচন, প্লুরাল অর্থ হচ্ছে বহু বচন। শব্দটা দ্বারা যদি একটা জিনিসকে বোঝায় তাহলে সেটা এক বচন, আর শব্দটা বা সাবজেক্টটা দ্বারা যদি একের অধিক বোঝায় তাহলে সেটা হচ্ছে বহু বচন। তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বাই এর যোগ করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবো কীভাবে? এই শব্দগুলো যদি কোনো সাধারণত সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা অলরেডি বলে দিলাম, ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, ইয়োর। আর এটা বাদে বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার, প্লুরাল আছে। একজনকে বুঝালে সিঙ্গুলার, অনেকগুলোকে বুঝালে প্লুরাল। তাহলে একজন সিঙ্গুলার। আচ্ছা, এখন আমরা শিখবো যে আচ্ছা ঠিক আছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাস অথবা ইয়ের যোগ করতে হয়। এখন আমরা জানবো যেটা, যে কোন ক্ষেত্রে ভার্বের সঙ্গে অ্যাস যুক্ত করব, কোন ক্ষেত্রে ইয়ের যুক্ত করব। যখন আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন ভার্বের শেষে অ্যাস বা এর যোগ করতে হবে। তাহলে মূল কথা হচ্ছে যে কখন অ্যাস যুক্ত করব ভার্বের শেষে, কখন ইয়ের যুক্ত করব। আমরা চলো এটা নিয়েও একটু এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার হই। সাধারণত ভার্বের শেষে যদি ভাওয়াল থাকে, গো, এটা একটা শব্দ, এটা একটা ভার্ব। তো ভার্বের শেষের অক্ষরটা কি, শেষের লেটারটা কি? ও, ওটা কি? ভাওয়াল। সাধারণত যদি ভার্বের শেষের অক্ষরটা, যদি ভার্বের শেষের লেটারটা যদি ভাওয়াল হয় তাহলে তার শেষে আমরা এস বাই এর যোগ করব, সরি ইয়ের যুক্ত করব। ঠিক একই রকম ডু, ডু হচ্ছে একটা ভার্ব। তাহলে এই ডুর সঙ্গে আমরা কি যুক্ত করতে পারি? এস না ইয়েস? ইয়েস।
কেন ইয়েস? কারণ দুয়ের শেষের অক্ষরটা হচ্ছে ভাওয়েল, সুতরাং এই জন্য আমরা ইয়েস যুক্ত করব। আর প্লে আমরা যদি একটু লক্ষ্য করি, প্লে, তাহলে প্লে হচ্ছে একটা ভার্ব, তাহলে প্লে এটা একটা ভার্ব, এই ভার্বের শেষে অ্যাজ যুক্ত করতে হবে নাকি ইয়েস যুক্ত করতে হবে, বুঝবো কেমনে? সাধারণত কনসোনেন্ট, ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে শুধু অ্যাজ যুক্ত করতে হয়, আর ভার্বের শেষে যদি ভাওয়েল থাকে তাহলে ইয়েস যুক্ত করতে হয়। এটা হচ্ছে সাধারণ একটা বিষয়। এছাড়াও যদি ভার্বের শেষে যদি সাধারণত সিএস, ডাবল এস, এস, এক্স এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস যুক্ত করে ওই ভার্বের শেষে ইয়েস যুক্ত করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে সাধারণত আমরা জানি যে ভার্বের শেষে ইয়েস যুক্ত করতে হয় কোন কোন ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যেটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি সেটা হচ্ছে যে কখন ভার্বের শেষে অ্যাজ যুক্ত করব, কখন ইয়েস যুক্ত করব। সাধারণত ভার্বের শেষের অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে ইয়েস যুক্ত করব, আর ভার্বের শেষের অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে অ্যাজ যুক্ত করব। তাহলে আমরা অলরেডি ক্লিয়ার। পাশাপাশি আরও যদি ভার্বের ক্ষেত্রে শেষে যদি সিএস থাকে, ডাবল এস থাকে, এস থাকে বা এক্স থাকে সেক্ষেত্রেও আমরা ভার্বের শেষে ইয়েস যুক্ত করব। তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বুঝাতে পারছি যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনব কীভাবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি এটা আমরা চিনব কীভাবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন হলে কোন ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয়, কখন অ্যাজ যুক্ত করতে হয়, কখন ইয়েস যুক্ত করতে হয়। আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার। ওকে, আমি এখন কিছু এক্সাম্পল দিতেছি, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে ক্লিয়ার হতে পারবা। প্লে, কাম, সিং। ওকে, তাহলে নাম্বার 1, হি এ সং অফেন। ওকে ডিয়ার লার্নার্স, আমরা যদি একটু লক্ষ্য করি পরীক্ষায় তোমাদের এভাবে বক্সে ভার্ব দেওয়া থাকবে, আমাদের কাজ হচ্ছে বক্স থেকে উপযুক্ত ভার্ব আমরা গ্যাপে বসাবো, বসানোর পরে গ্রামাটিক্যাল অনুযায়ী কাজ করব। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের রুল নাম্বার হচ্ছে 2, যে কোন কোন ক্ষেত্রে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, যে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, বক্সে যে ভার্ব দেওয়া থাকবে ওই বক্স থেকে আমাদেরকে উপযুক্ত ভার্ব সিলেক্ট করতে হবে। সেটা কি অনুযায়ী, গ্যাপযুক্ত যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী উপযুক্ত ভার্বটাকে আমাদেরকে চুজ করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ভার্বটাকে গ্রামাটিক্যাল অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এই গ্যাপের জন্য উপযুক্ত ভার্ব বের করি। হি এ সং অফেন, সে প্রায় সময় একটি গান কি করে, প্রায় সময় একটি গান। উপযুক্ত ভার্ব এখানে কি হতে পারে, সিং, কারণ সে প্রায় সময় একটি গান, প্লে খেলে, কাম আসে, নাকি সিং গান গায়। তাহলে উপযুক্ত ভার্ব এখানে আমরা দেখতেছি সিং, তাহলে উপযুক্ত ভার্ব পেলাম সিং। এখন সিংকে গ্রামাটিক্যাল অনুযায়ী কাজ করতে হবে, তাহলে এখানে সিংকে কি করতে হবে, সিং উপযুক্ত ভার্ব বসাই দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, সিংয়ের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। কেন, অফেন আছে। কি বলা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করে দিতে হবে। এটা কোন টেন্সে আছে আমরা বুঝবো কিভাবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে বুঝলাম, অফেন আছে। এই যে অফেন হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো অফেন আছে জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন আমরা উপযুক্ত ভার্ব পেলাম সাবজেক্ট সিং। এখন আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে সাবজেক্টটা কি। সাবজেক্ট আমরা এখানে দেখতেছি যে হি হচ্ছে থার্ড পারসন। এটা যে হি যে থার্ড পারসন বুঝলাম কেমনে, ফার্স্ট পারসন হচ্ছে আই উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউর, এই চারটা বাদে যা আছে সব হচ্ছে থার্ড পারসন। সেক্ষেত্রে আমরা দেখতেছি হিটা থার্ড পারসনে পড়ে গেছে। এখন থার্ড পারসনে কোন নাম্বার, এটা সিঙ্গুলার, কারণ হি অর্থ কি, সে বলতে কয়জনকে বুঝে, একজনকে। তাহলে আমরা দেখতেছি এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ অথবা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে এখানে আমরা ভার্বের শেষে অ্যাজ যুক্ত করব। কেন, কারণ ভার্বের শেষের অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য অ্যাজ যুক্ত করতে হবে। যদি ভাওয়েল হতো তাহলে ইয়েস যুক্ত করতাম। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নম্বর এক্সাম্পল যদি আমরা একটু দেই। শি ড্যাশ ইন দ্য ফিল্ড এভরিডে। ওকে, আমরা যদি ডিয়ার লার্নার্স, আমরা যদি 2 নম্বর এক্সাম্পলটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে শি ড্যাশ ইন দ্য ফিল্ড এভরিডে, সে মাঠে নিয়মিত বা প্রত্যেক দিন সে মাঠে কি করে। তাহলে উপযুক্ত ভার্ব যদি আমরা এখানে চুজ করতে যাই তাহলে উপযুক্ত ভার্ব পাবো আমরা প্লে, সে নিয়মিত মাঠে খেলে। তাহলে উপযুক্ত ভার্ব হচ্ছে এখানে প্লে। উপযুক্ত ভার্ব পাওয়ার পরে এটাকে আমাদেরকে গ্রামাটিক্যাল অনুযায়ী কাজ করতে হবে। তো কিভাবে কাজ করব, আমাদেরকে দেখতে হবে এটা ভার্বটা যে আমরা পেলাম প্লের কি করতে হবে, প্লে হচ্ছে ভার্ব, প্লের কি করতে হবে, প্লের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করে দিতে হবে, অ্যাজ যোগ করতে হবে। কেন এখানে অ্যাজ যুক্ত করলাম, কারণ এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্লাস সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেন্টেন্সটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আমরা বুঝবো কিভাবে,
এভরিডে শব্দটা আছে। এভরিডে শব্দটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখন বুঝবো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তখন আমরা সাবজেক্টটার দিকে লক্ষ্য করব, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে কিনা। যদি আমরা লক্ষ্য করি তাহলে শি হচ্ছে থার্ড পারসনে আছে, কারণ আই উই ফার্স্ট পারসন, ইউ ইউর সেকেন্ড পারসন, তাহলে শি থার্ড পারসনে পড়ে গেছে। শি অর্থ কি সে, কয়জন, একজন, এই জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি বুঝলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। আশা করি ডিয়ার লার্নার্স তোমরা এই রুলটাও বুঝতে পারছো। নেক্সট পরবর্তী যে টেন্সের যে আরও কিছু সিকোয়েন্স আছে রাইট ফর্ম অফ ভার্বের, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ ক্লাসটি এনজয় করার জন্য। ওকে।